বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আসাদ বিন রনি, সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি খুব ছোট করে একটু দুই তিনটি তথ্য তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, মালয়েশিয়া সফরে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ সময় উভয়ে দুদেশের সম্পর্ককে আরও গভীর এবং কৌশলগত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। এর আগে সীমিত সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও জ্বালানি সহযোগিতা, নীল অর্থনীতি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিস্তৃত পরিসর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আলোচনা করেন। এদিকে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসা বান্ধব করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, আমেরিকা থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে অন্তর্বর্তী সরকার। এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে প্রায় 936 কোটি টাকা। বাংলাদেশের জ্বালানি ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি এবং দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার আলাদা প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 31তম সভায় এই অনুমোদন দেয়া হয়। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে 21,79,000 টনের খাদ্য মজুদ রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এটাকে অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নিরাপদ খাদ্য মজুদের ন্যূনতম পরিমাণ হচ্ছে প্রায় 13,50,000 টন। খাদ্য নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। খাদ্য উপদেষ্টা জানান, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি এই বছর 17 অগস্ট থেকে শুরু হবে এবং এর আওতা বাড়ানো হয়েছে। এবার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 5 লাখ বাড়িয়ে মোট 55 লাখ পরিবারের কাছে এই সুবিধা পৌঁছানো হবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাই। প্রথমে একটু আব্দুল কাদের জিলানী, আপনার কাছেই আসি। আমরা যদি একটু দেখি যে নির্বাচন কমিশন বলছে জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আর এক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। জোটের প্রতীকে ভোট করতে পারবে না ছোট রাজনৈতিক দলগুলো, অর্থাৎ জোটবদ্ধ হলেও নিজেদের রাজনৈতিক দলের প্রতীক নিয়েই ভোট করতে হবে, যেমনটি বলছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন আব্দুল কাদের জিলানী? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থাপক এবং আমার সহযোদ্ধা রনি ভাই, এখন আমি যেটি বলতে চাই সেটি হলো কি, জোটের অংশীদারিত্বমূলক যে রাজনৈতিক দলগুলো থাকবে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো থাকবে, একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেটি প্রয়োজন সেটি হলো একটি নিবন্ধিত রাজনৈতিক দল বা একটি প্রতীক। এই প্রতীকে নির্বাচন করার জন্য নিবন্ধন করতে হয় রাজনৈতিক দলগুলোকে। জি বলুন আব্দুল কাদের জিলানী, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি একটু আসাদ বিন রনি আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আর এক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসাদ বিন রনি? সেই নিবন্ধন যাদের নাই তারা কি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল একত্র প্রতীক থাকে। আসাদ বিন রনি, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আসাদ বিন রনি, জি আব্দুল কাদের জিলানী, আমি আসবো আপনার কাছে। আমি একটু আসাদ বিন রনির কাছে যেতে চাই। জি আসাদ বিন রনি, যদি বলতেন। আসসালামু আলাইকুম। টিভিএনকে অসংখ্য ধন্যবাদ আজকের টক শোতে ইনভাইট করার জন্য। আসলে নির্বাচন কমিশন আমরা দেখেছি যে তারা যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে হলো যে যে আসনগুলোতে আসলে ভোটার কারচুপি হবে তাদের কাছে মনে হয় এই ধরনের আসনগুলো তারা ভোট বাতিল করতে পারবে এবং না ভোটকে আবার ফিরিয়ে আনা, এবং দলীয় যার যার দলীয় প্রতীকে যদি জোটও হয় তাহলে তারপরও সে যার যার দলীয় প্রতীকে সে নির্বাচন করবে। এই সিদ্ধান্তগুলো আমি মনে করি খুবই ভালো। আগামী দিনে গণতন্ত্রের পথে যাত্রায় আমাদের সফল হতে হলে
এই ধরনের আরো কিছু সিদ্ধান্ত এই নির্বাচন কমিশনকে নিতে হবে, যার ফলে আসলে যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যা 16 বছর ব্যাহত হয়েছিল সেই যাত্রায় আমরা অগ্রসর হতে পারবো বলে আমি মনে করি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তারা ইভিএম এর যে ভোটিং সিস্টেমটা ছিল সেই ইভিএম ভোটিং সিস্টেমটা বাতিল করেছে, যেই ভোটিং সিস্টেমটা আসলে দীর্ঘদিন একটা বিতর্ক তৈরি করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়েও প্রশ্ন উঠেছে যে একজনের ভোট আরেকজন অনলাইনের মাধ্যমে হ্যাক করে দিয়ে দিচ্ছে। তো এখন সম্পূর্ণ ব্যালটে ভোট হবে, এটাও একটা পজিটিভ দিক আমি মনে করি। এবং এই সিদ্ধান্তগুলোকে এনসিপি স্বাগতম জানায়। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আব্দুল কাদের জিলানী, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আব্দুল কাদের জিলানী, যেমনটি বলছিলেন আসাদ বিন রনি যে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে, অর্থাৎ না ভোট আবারও চালু হয়েছে এবং একই সাথে ইভিএম বাতিল করা হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত যদি বলতেন। জি ধন্যবাদ। ইভিএম বাতিল করার ক্ষেত্রে যেটি প্রশংসনীয় হয়েছে সেটি হলো কি, বিগত সরকার যে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছিল বার, এই ইভিএম এ কিন্তু ঠিক কারচুপির একটি মেশিন বলা যায়। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি, এই কারচুপির মেশিনটা যেহেতু বর্তমান নির্বাচন কমিশনারগণ এটি ক্যান্সেল করেছে, আমি আমার জনগণের পক্ষ থেকে ইসি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি যেটি বলবো সেটি হলো কি, এই ইভিএম মেশিনগুলোতে অনেক সমস্যা জটিলতা সৃষ্টি হয়, যে জটিলতা তাৎক্ষণিক নিরসন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। হয়তো জনগণ তখন সিরিয়ালে থাকতে হয়, রোদে ভোটের দিনে অনেক কষ্ট থাকতে হয়, সিরিয়ালে থাকতে রোদ গরম প্রচন্ড। তো সর্বশেষ ইভিএম যে যান্ত্রিক যে একটা মেশিন, এরপরই বা আমি যেটি বলবো সেটা হলো কি, আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, আমাদের গণতন্ত্রকে সুবিস্তার লাভ করার জন্য এদেশের জনগণের যে চাওয়া পাওয়া যে ছিল, যে একটি মানে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশে বাংলাদেশের নির্বাচন হবে, এটির জন্য একটা খুব সুন্দর একটি পদক্ষেপ যেটি ইভিএম কে ক্যান্সেল করার জন্য। তো এখন ব্যালটে যদি ভোট হয় অবশ্যই সেটি জনগণ তাই ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হবে, বা সদস্যগণ নির্বাচিত হবে, সংসদ সদস্যগণ। এটিকে আমি স্বাগত জানাই বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে, আন্তরিক শুভেচ্ছা। জি, আপনাকে ধন্যবাদ আব্দুল কাদের জিলানী। নির্বাচন কমিশন সাহেবকে। জি, আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবার। আমি একটু আসাদ বিন রনি আপনার কাছে ছোট করে আসি। সেটি হচ্ছে যে আমেরিকা থেকে 936 কোটি টাকা ব্যয়ে 2টি জাহাজ কিনছে সরকার, এই সিদ্ধান্তটি কতটা সময় উপযোগী বলে আপনি মনে করছেন? আসলে জাহাজ কেনাটাকে আমি পজিটিভ হিসেবে দেখছি, কারণ আমাদের যে পণ্য পরিবহনের যে বিষয়টা আছে, তা আমাদের বেশিরভাগই আন্তর্জাতিক অন্যান্য দেশের জাহাজকে আমাদের ব্যবহার করতে হয়। এর ফলে এটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের ব্যয় করতে হয়। তো সেই জাহাজগুলো যদি আমাদের নিজেদের থাকে তাহলে তো আমাদের বৈদেশিক মুদ্রার সেভ হয়, এটা রাষ্ট্রের জন্য ভালো। এবং এই ধরনের পদক্ষেপকে অবশ্যই স্বাগত জানাই। সামনের দিকে এই ধারাটা অব্যাহত রাখবে। এবং শিপিং যে আন্তর্জাতিক যে শিপিং বিজনেস আছে, এটা $1 ট্রিলিয়ন বিজনেস। তো সেই বিজনেসে বাংলাদেশের পথ চলা আরো সুগম হবে। এবং সামনের দিকে বেসরকারি খাতকে আমার মনে করি সরকার যদি এই খাতে উৎসাহিত করে বিভিন্ন ভাবে প্রণোদনা দেওয়ার মাধ্যমে, তাহলে আসলে আমরা এই যে সমুদ্র ও পথে পণ্য পরিবহনের যে $1 ট্রিলিয়ন যে একটা সম্ভাবনাময় ব্যবসার খাত আছে, সেই খাতে সামনে আগামী বাংলাদেশের ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে পারবে। এই জন্য অবশ্যই সরকারের সহানুভূতি এবং তাদের সুনজর নীতি পলিসি সহ বিভিন্ন দিকগুলোতে আরো সহজ হতে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে, তারা 900 কোটি টাকায় 2টি জাহাজ ক্রয় করছে, এটা অবশ্যই ভালো দিক এবং এটা দেশের অর্থনীতির জন্য ভালো সুফল বয়ে আনবে বলে মনে করি। জি, আসাদ বিন রনি, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি ছোট বিরতি নিতে হবে। আব্দুল কাদের জিলানী, আপনিও সাথে থাকবেন। বিরতির পর আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু বিরতির পর আসাদ বিন রনি আপনার কাছে আবার আসি।
যেটি আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এই ব্যাপারে যদি একটু দর্শকদের জানাতেন, আসলে মামলা হয়েছে এবং পরবর্তীতে আপনাদের প্রতিক্রিয়া কি, অথবা এই ব্যাপারে যদি বলতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিএনপির গাজীপুরের যে জেলা সভাপতি জুলাই অভ্যুত্থানের নেতা, এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমের নামে যে মামলাটা দিয়েছে, এটা আসলে একটা মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এই ধরনের মামলা করে। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি যে বিভিন্ন রাজনীতিবিদের নামে মানহানি মামলা এরকম হতো এবং মিডিয়া মামলা দিতে যাচ্ছে, পৃথিবীর মিডিয়ার ক্যামেরা যাচ্ছে, মামলা দিয়েছে, থানা থেকে বেরোচ্ছে, আপনার মিডিয়া কভারেজ দিতে, এরকম আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এবং জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আবার সেই যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের পুনরাবৃত্তি হচ্ছে, যে তৃণমূলের কিছু ছোটখাটো নেতারা লাইমলাইটে আসার জন্য আলোচিত যে জাতীয় নেতৃবৃন্দ থাকে তাদের নামে এই ধরনের মামলাগুলো করে থাকে। দেখেন, গাজীপুরে যেই ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা যদি আপনার বিশ্লেষণ করেন, যে হত্যাটা হয়েছে, যারা হত্যাটা করেছে, আপনি তাদের ক্যারেক্টারাইজেশন শুরু করে তাদের তাদের দেখেন, তারা কোনো না কোনো ভাবে বিএনপির পদবিতে না থাকলেও তারা কিন্তু কোনো না কোনো ভাবে জড়িত আছে। আপনি দেখেছেন ওই দিন কিন্তু গাজীপুরে দুইটা ঘটনা ঘটেছিল। একটা ঘটনার সাথে বিএনপির কর্মী সমর্থকরা সরাসরি জড়িত ছিল এবং বিএনপি কিন্তু আমরা দেখেছি সাংগঠনিক প্যাডে ওই যাদেরকে হামলা করেছিল এক সাংবাদিকের উপরে, সেখানে কিন্তু তারা কয়েকজনকে অবৈধ দিয়েছিল, বসে করেছিল। এবং দ্বিতীয় ঘটনাটা ছিল এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আপনি যদি সার্জিস আলমের ফেসবুক পোস্টটা দেখেন, তাহলে তার ফেসবুক পোস্টে কিন্তু এটাই লেখা যে গাজীপুরে এক সাংবাদিকের উপরে হামলা, বিএনপি নেতাকর্মীর হামলা এবং সন্ত্রাসীদের ধারা আর এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো সেখানে আসলে সেকেন্ড যেটা হত্যা করা হয়েছে, যেই বিষয়টাকে ইস্যু করে এখানে একটা মামলা রুজু করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু সন্ত্রাসী বলা হয়েছে। সার্জিস আলমের পোস্টেও সেটাকে সন্ত্রাসী ভাবে আখ্যায়িত করা হয়েছে। আমি নিজেও পোস্ট দিয়েছি, আমিও সেটাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছি। এখন সেটার সাথে যদি বিএনপি এই সন্ত্রাসী বলেছে এবং এটা যদি তারা মনে করে তাদেরকে বলেছে, তাহলে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে তারা ধারণ করে, না হলে তারা কেন এটাকে মানহানি এই মামলা হিসাবে বা তাদের মানহানি হয়েছে এই ধরনের বিষয় হিসেবে আপনার সামনে আসবে। দেখেন, ধরেন বাংলাদেশে আমরা যদি গুজব ধরেন যে একটা পার্টির নামে একটা পার্টির লোকজন গুজব ছড়ায়, তাহলে এই বর্তমানে এই বিগত 2-3 মাসের সবচেয়ে বেশি গুজবের শিকার হলো এনসিপির নেতৃবৃন্দরা। তারা কক্সবাজার গিয়েছে, তাদের একটা তারা ঘুরতে গিয়েছে, সেটাকে এই মিডিয়া সহ এই যেই দলটা মানহানি মামলা করেছে বিএনপি, যেই দলটা মানহানি বিরুদ্ধে করেছে, তাদের নেতাকর্মীরা এই কক্সবাজার হোটেলের সামনে গিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে, মব সৃষ্টি করেছে, যেটা আমাদের সুশীলরা ইদানিং বলে যে ছাত্র নেতৃবৃন্দরা মব সন্ত্রাস করতেছে। এই যে ধরেন যে এই কক্সবাজারে সার্জিসরা তারা ঘুরতে গেল, এখানে একটা গুজব ছড়ানো হলো এবং এটা কিন্তু সুকৌশলে প্রত্যেকটা মিডিয়া এইটা ছড়িয়েছে। পরবর্তীতে মিডিয়ার বিএনপি স্থানীয় লোকজন গিয়ে সেই হোটেলের সামনে মব সৃষ্টি করলো এবং বিএনপির একদম টপ টু বটম একটা ওয়ার্ডের কর্মী থেকে শুরু করে একদম কেন্দ্রীয় নেতা, ধরেন অ্যাপেল আছে ওয়াহিদুজ্জামান, সে জানেন যে সে অলরেডি জুলাই অভ্যুত্থান পরবর্তীতে একটা টিভি দখলের তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং শাহেদ আলম তাদের অ্যাক্টিভিস্ট, এরকম হাজারো ফেসবুক পোস্ট আপনি দেখতে পাবেন। এর পরবর্তী ধরেন আরেকটা গুজব, ধরেন মিট ফ্রডে আপনার যে একটা ন্যাক্কারজনক ঘটনা বিএনপির কর্মীরা ঘটিয়েছে এবং অমানবিক ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে ওইখানে যারা সন্ত্রাসীরা পাথর মেরে হত্যা করেছিল, তারা হত্যা করার পর মিছিল দিচ্ছিল যে সন্ত্রাসে চাঁদাবাজের ঠাঁই নাই, যে শহীদ জিয়ার বাংলায় মুক্তি, এইরকম স্লোগান তারা দিচ্ছিল। কিন্তু সেই স্লোগানটা সেটা কিন্তু হত্যা করার পরে আপনি যদি ভিডিওটা দেখেন,
ডিএমপি ওই ভিডিওটা তাদের পেজে পাবলিশ করেছিল এবং সেটা কিন্তু হত্যা করার পরে তারা ওই স্লোগানগুলো ওখানে বসে জড়ো হয়ে দিচ্ছিল। কতটা নিকৃষ্ট, কতটা ভয়াবহ আপনি একবার চিন্তা করেন। এবং সেই ভিডিওকে কাট পিস করে বিএনপি সমর্থকরা ছড়িয়েছিল যে হত্যাকারী বিএনপির এনসিপির সমাবেশে স্লোগান দিচ্ছে সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নেই। কিন্তু সেই ভিডিওটা কোথায় ছিল? সেই ভিডিওটা ছিল ওই মিটফোর্ডে, ব্রিজের নিচে। এবং এটা কিন্তু বিএনপি একদম টপ টু বটম নেতৃবৃন্দ সেই মিথ্যা ভিডিওটা কাট পিস করে বিএনপির পেজ থেকে কাট পিস করে তারা এই ভিডিওটা ছড়িয়েছে। এবং এখানে বিএনপির একদম মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটাকে পোস্ট করেছে, শেয়ার করেছে। বিএনপি নামের বুদ্ধিজীবী যারা শাহেদ আলম সহ তারা সবাই পোস্ট করেছে। তো আপনি যদি মানে ক্যারেক্টারাইজেশন থেকে শুরু করে গুজব যদি বলেন, সেটা তো আসলে সব থেকে বেশি আমরা দেখেছি যে বিগত 5 মাস 6 মাস ধরে সব থেকে বেশি এনসিপির বিরুদ্ধে এই গুজবগুলো রটানো হচ্ছে। কিন্তু এখন যদি আমরা যদি ধরেন এই মানহানির মামলা শুরু করি, তাহলে তো বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় কেউ বাদ যাবে না। জি, ঠিক আছে? আসাদুদ্দিন রনি, আসলে এই মামলা খেলা এইগুলো আমি আসবো আপনার কাছে। বিগত দিনে ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টদের কাছ থেকে দেখেছি এবং আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে এই ধরনের নোংরা পলিটিক্স এর আমরা সম্মুখীন হচ্ছি। আমরা আসলে বর্তমান এই বাংলাদেশে আমরা পলিসি পলিটিক্স চাই এবং পেশি শক্তির যে এই যে নোংরা পলিটিক্স, এই পলিটিক্স থেকে আমাদের উচিত যে সকল দলমতের নির্বিশেষে সকলে বেরিয়ে আসা। নাহলে আসলে আমরা দেখেছি যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমেছে। গতকালকে একটা জরিপ প্রকাশ পেয়েছে যে বিএনপির জনপ্রিয়তা আগে মানে 2-3 মাস আগে যা ছিল তার থেকে বর্তমানে কমেছে এবং এনসিপির জনপ্রিয়তা কিন্তু বেড়েছে। পাবলিক কিন্তু জাজমেন্ট করতেছে কে রাইট কে রং। আপনি যতই গুজব ছড়ান, আপনি যতই মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালান, জাজমেন্ট কিন্তু জনগণ করছে। এবং সেটা কিন্তু গতকালকে যে জরিপটা প্রচারিত হয়েছে ব্র্যাক সহ আরো কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে, সেখানে কিন্তু পরিষ্কার। জি, তো আমরা আশা করি মানুষ সময় মতো তাদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিবে। ধন্যবাদ আসাদুদ্দিন আপনাকে। রনি, ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকবেন। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আবার আসবো। আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটু আসি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে, এটি তো তিনি বলেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয়, অথবা যে রাজনৈতিক কার্যক্রম চলছে দেশে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন যা করছে, কোনো সংগঠন বা কেউ কি নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র আসলে করছে বলে আপনার কাছে মনে হয় কিনা, আব্দুল কাদের জিলানী? ধন্যবাদ। মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি যে কোশ্চিনটা এখন করেছেন, আমাকে প্রশ্নটা করেছেন, সেটি মানে যৌক্তিক একটা কোশ্চিন করেছেন। সেটা হলো কি, আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যে গোষ্ঠীটা চাচ্ছে, সেই গোষ্ঠীটাই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছে। আজকে মুসলিম, আমাদের বাংলাদেশ হলো, আমরা হলো মুসলিম, আমাদের কান্ট্রি হলো মুসলিম কান্ট্রি, আমরা হলো মুসলমানদের একটি আমাদের দেশ। এই স্বদেশ ভূমি, আমাদের এই রাষ্ট্রভূমিকে এই যে ইসলামের অপপ্রচার বা ইসলামের নাম বা দোহাই দিয়ে কোনো একটি সংগঠন বা কোনো রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে, এটি না, কখনো না। বরঞ্চ যারা ইসলামকে বিকৃত করছে, যারা ইসলামকে মানে অন্য খাতে আখ্যায়িত করতে চাচ্ছে, রাজনীতিকে অন্য খাতে করতে চাচ্ছে, তারা আজকে এই রাজনৈতিক মানে ইসলামকে রাজনীতির সাথে এসে মানে তুলনা করছে। তাদের যে এই যে কথাগুলো, তাদের পরিস্থিতি আসলে আমাদের যে টোটাল বাংলাদেশের যে একটা সমীক্ষা এখন দেখা দিচ্ছে, সেটি হলো কি, বাংলাদেশ টোটাল রাজনীতিটা দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে। একটা পক্ষে নির্বাচন চায়, আরেকটা পক্ষে নির্বাচন চায় না। নির্বাচন চায় না যে পক্ষ, তারা হলো সংস্কার করে বাংলাদেশের গণ অভ্যুত্থান, যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে রক্ষা করে নতুন বাংলাদেশ, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ করার জন্য এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ করতে চায়। আর যারা নির্বাচনকে দ্রুত নির্বাচন চায়, বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যেতে চায়, পুনরুদ্ধার, আবার ওই যে স্বৈরতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়, তাদের এখন ওই যে 16 বছর বা 17 বছরের যে ক্ষুধার্ত, যে পেটে যে একটু ক্ষুধা, তাদের যে ক্ষুধা নিপীড়ন করতে হবে, এই জন্য তাদের
দ্রুতভাবে মানে নির্বাচন চায়, তারা মুদ্রার এপিটোপিট। এখন বাঙালি জাতিকে, আমাদের জনগণকে বুঝিয়ে আর বলতে হবে না, তাদেরকে বুঝাইতে হবে না, বাঙালি এখন যথেষ্ট সচেতন। কেউ চায় না মুদ্রার এপিটোপিট একজন গিয়েছে আবার আরেকজন আসুক। আমাদের অত্যাধুনিক যুগ, আমাদের প্রযুক্তির যুগে যারা ওই ম্যাগজিন দিয়ে, পিস্তল দিয়ে না মেরে, যারা ওই পাথর দিয়ে আদিম যুগে মানুষ মারার চাবিকাঠি তৈরি করেছে, তাদের 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 চিন্তা ভাবনা, চেতনা যেটা, সেটা হলো গিয়ে বাংলাদেশের কে যদি তারা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয় বা ক্ষমতা তারা যদি যেতে পারে, এই বাংলাদেশের জনগণ যে কি অতিষ্ঠ ভাবে জীবনযাপন করবে তার নমুনা আকারে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন তারাই কলঙ্কিত করছে আগামী নির্বাচনকে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয়, আমরা সংস্কার, আমরা বিচার, আমরা সুন্দর একটা রাষ্ট্রের অবকাঠামো গড়ার জন্য কিন্তু আমরা যারা চাচ্ছি, তারা আমরা এই পক্ষে আছি, নির্বাচন না হওয়ার পক্ষে আছি। আর যারা মানে নির্বাচন চাচ্ছে, তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে, তাদের কিন্তু ওই লক্ষ্য একটি, মানে এক জি, আব্দুল কাদের জিলানী, আপনাকে ধন্যবাদ। আমি জি পক্ষ গিয়েছে, এক ফ্যাসিস্ট গেছে, নতুন করে আর এক ফ্যাসিস্ট মানে পূর্ণবাল হবে। তো আমি যেটা বলতে চাই, এক মিনিট, আরেক মিনিট, এক মিনিট, বলতে চাই, আসুন এই মানে হিংসাকে সুন্দরভাবে সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য মানুষ দেশ ভূমি বাংলাদেশ, এক বাক্যে সে সবাই বলি, এই বাংলাদেশকে সুন্দর রাষ্ট্রে পৌঁছাতে গেলে আমাদের সুন্দর সুচিন্তা বৃদ্ধি করতে হবে। সব স্বার্থের ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ, এই মর্মে বাংলাদেশকে উন্নয়ন শিখরে নিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল কাদের জিলানী। আসাদ বিন রনি, আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। এই ব্যাপারে কি বলবেন আসাদ বিন রনি? আসলে রেজাউনা হাসান যেই স্টেটমেন্টটা দিয়েছেন, যে ভোলাগঞ্জের সিলেটের যে পাথর উত্তোলন নিয়ে, জি, আসলে এইখানে মানে মানে পাথর চুরি হয় না, এখানে সাগর চুরি হয়েছে। এবং এই সাগর চুরির সাথে আপনার অনেকগুলো রাজনৈতিক দল জড়িত। সবাই বলা হচ্ছে যে সবাই তাদের অংশ নিয়ে আর কি চুপচাপ আছে, এরকম একটা অবস্থা। এখন দেখেন, মানে বিগত দিনে আপনার এই ভোলাগঞ্জের যে পাথর উত্তোলন, তা কিন্তু বন্ধ রাখতে রেজওয়ানা হাসানেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই বেলা নামের যে একটা সংগঠন ছিল তার, আইনজীবীদের, পরিবেশবাদী আইনজীবীদের, এবং সেই সংগঠনে সে কোর্টে রিট করে এই পাথর উত্তোলন বন্ধ করেছিল। পরবর্তীতে কিন্তু আপনার পরবর্তীতে দীর্ঘদিন এই পাথর আওয়ামী লীগের শাসনামলে উত্তোলন হয় না, কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পর এখানে একটা হইলুট হয়েছে। এবং এই দায়িত্ব আসলে সে সরকারের থেকে সে কোনোভাবেই এড়াতে পারে না। দেখেন, ওখানে তো প্রশাসন আছে, ওখানে ডিসি আছে। এই যে ডিসি, তার তো দায়িত্ব আপনার এই জনগণের সম্পদ রক্ষা করা। আসলে এই ডিসি যে এই জনগণের সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এই ডিসির বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? তাকে কি ওএসডি করেছে? তাকে কি প্রত্যাহার করেছে? ওই জায়গার যে ওসি আছে, ওই ওসি কি প্রত্যাহার হয়েছে? তাকে কি বরখাস্ত করা হয়েছে তার দায়িত্ব অবহেলার জন্য? তাহলে আমরা কিন্তু এইসব কোনো কিছুই দেখতে পাই নাই, দেখতে পাইছি। তাইলে আসলে এই যে ধরেন, যারা এই ধরনের অপকর্ম করেছে এবং এই প্রশাসনের লোক তাদের নাকের ডগায় বসে, এবং এই অবশ্যই এই লুটপাটের অংশীদারি প্রশাসনের লোকজন, তাহলে প্রশাসনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? মানে তাদের তো ব্যবস্থা নিতে কেউ হাত পা বেঁধে রাখে না। তাদের তো সর্বোচ্চ ক্ষমতা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এদেশের জনগণ তাদের হয়তো অর্পণ করেছে। এখন তারা যদি হাতে চুরি পরে বসে থাকে, এই দায়িত্ব আসলে এদেশের জনগণ নেবে না। এদেশের যাদের রক্তের উপর বসে তারা এখন বলছে তারা ব্যর্থ দায়িত্ব আসলে তারা নিবে না। কারণ তারা তো তাকে দায়িত্ব অর্পণ করেছে এবং দায়িত্ব পালন করা তার দায়িত্ব। সে ব্যর্থতা নিয়ে পদত্যাগ করুক। সে পদত্যাগ করে সে আগে যেভাবে অ্যাক্টিভিজম করে এই পাথর উত্তোলন বন্ধ করেছে, সে আবার অ্যাক্টিভিজমে ফিরে যাক।
আমরা চাই যে মানে সে যদি তার এই যে রোল, তার বিগত দিনে অ্যাক্টিভিজমের ফলে মানুষ তাকে যেই জায়গায় বসিয়েছে সেই জায়গায় যদি সে ব্যর্থ হয়, তাহলে সে যদি তার আগের অবস্থানে থেকে যদি ভালো জনগণের জন্য সার্ভিস দিতে পারে, তাহলে সে আগের অবস্থানে ফিরে যাক। তার তো এই মন্ত্রিত্ব তার তো শুধু মিলিয়ে দুদিন পর পর ফেস দেখানোর জন্য আসলে দেওয়া হয় না। জি, আসাদ বিন রনি। সেই জায়গা থেকে আমরা বলবো যে এই ব্যর্থতার দায় শুধু রাজনৈতিক দলগুলোর উপরে বর্তিয়ে আসলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এটাকে অবশ্যই এই জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের এই দায়ভার নিতে হবে। জি, আসাদ বিন রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুল কাদের জিলানী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।